হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দা ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 7। মডেল কোশ্চেন পেপার 1 থেকে 6 পর্যন্ত আমি আগের ভিডিওতে করিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ সমাধান আছে। পার্ট 1 এ যেটা আছে সেটা 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগ, এবং পার্ট 2 এর মধ্যে যেটা আছে সেটা বাকি পোরশনটার মধ্যে আছে। তার মধ্যে উপপাদ্য, সম্পাদ্য, এই জায়গাগুলো আমি নিজেদেরকে করতে বলেছিলাম, প্রয়োগের জায়গাগুলো। চলো একদম কথা বাড়াচ্ছি না, আমি মডেল কোশ্চেন পেপার আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে 7 এবং পার্ট 1। আজকে যেখান থেকে পাবে সেখান থেকে তোমরা 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ এবং 4 এর দাগ। চলো কি বলেছে, একটি মেশিনের মূল্য 10% হারে কমতে থাকছে। মেশিনের বর্তমান মূল্য 3000 টাকা। 2 বছর পর আমাদের মূল্যটা কত হবে? তাহলে আমাদের 2 বছর পর যদি আমি একদম ডাইরেক্ট করতে যাই, তার মানে কত হবে? P ইন্টু 1 মাইনাস R বাই 100 তার হোল স্কয়ার। ব্যাস, এটা 10% হারে কমতে থাকছে, তার মানে আলটিমেট আসবে 3000 ইন্টু 1 মাইনাস 10/100 তার হোল স্কয়ার। দেখো এই শূন্য ক্যান্সেল, তার মানে কত? 3000 গণিত 10 কে 10, আলটিমেট আসবে এখানে 9/10 এবং আরেকটা আসবে আমাদের 9/10। একটা দুটা তাহলে কত আসছে? 30 ইন্টু 9 9 যেটা আসছে সেটা হচ্ছে 81। 0 3 1 কে 3, 3 8 তে 24। ব্যাস, এই টাকাটা হবে আমাদের 2 বছর পর মেশিনের মূল্য, যেখানে আছে অপশন বি বাহুবলী হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো আমি করলাম 1 এর দাগের 1 একটা, এবার চলে যাব কত? 2 এরটা। কি বলেছে? একটা ইকুয়েশন দিয়েছে, সেই ইকুয়েশনের কি বলছে? সমীকরণের দুটি বীজ সমান হলে। ইকুয়েশনটা আমরা একটু তুলে নিই। 1 প্লাস এম স্কোয়ার, 1 প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু 0। 1 প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু 0। সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়, দেখো তিনটা পোরশনই তো আমরা মুখস্থ করেছিলাম। যদি বি স্কোয়ার মাইনাস 4ac, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 থেকে বেশি হয়, তখন আমাদের বীজদ্বয় যেটা ছিল বাস্তব এবং অসমান। বি স্কোয়ার মাইনাস 4ac যদি সমান 0 হয়, বীজদ্বয় বাস্তব এবং সমান। এবং বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি নেগেটিভ বেরোয়, আলটিমেট 0 থেকে ছোট বেরোয়, তখন আমাদের মান বেরোয় অবাস্তব। তার মানে আলটিমেট কি হয়? এটাও বাস্তব অসমান, এটা হচ্ছে বাস্তব সমান, এবং বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয় তখন অবাস্তব বেড়ে। তিনটা জায়গা আমরা একটু মনে রাখবো। যেহেতু এখানে বলেছে যেহেতু বীজদ্বয় সমান, অবশ্যই বাস্তব। যেহেতু বীজদ্বয় হচ্ছে আমাদের সমান, অতএব বি স্কোয়ার সমান 4ac করবো। বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 করতে পারি, কিংবা বি স্কোয়ার সমান 4ac করতে পারি। তো বি এর ভ্যালু এখানে কত আছে? 2mc তার হোল স্কয়ার, বি স্কয়ার ইকাল টু 4, a এর ভ্যালু হচ্ছে 1 প্লাস এম স্কয়ার এবং সি এর ভ্যালু হচ্ছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ভালো করে বুঝো, বি স্কয়ার 2mc তার হোল স্কয়ার ইকাল টু 4, a এর ভ্যালু 1 প্লাস এম স্কয়ার এবং এটার ভ্যালু হচ্ছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। চল এখান থেকে দেখো 2 স্কয়ার 4 আর এপাশে 4 কেটে যাবে, তার মানে আলটিমেট এখানে পড়ে থাকবে এম স্কয়ার সি স্কয়ার ইকাল টু 1। আচ্ছা একবারে গুণটা করে দিলাম, 4 আর 4 ক্যান্সেল, এম স্কয়ার সি স্কয়ার ইকাল টু, এটা যদি গুণ করে আসবে আলটিমেট সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এম স্কয়ার সি স্কয়ার প্লাস এম স্কয়ার সি স্কয়ার মাইনাস এম স্কয়ার এ স্কয়ার। চলো এম স্কয়ার সি স্কয়ার ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা তার মানে আলটিমেট যেটা আসবে সেটা যে সি স্কয়ার সমান, এই জায়গাগুলো এদিকে আনাও যা, ওপাশে রাখাও তা, তার মানে সি স্কয়ার সমান আলটিমেট আসবে স্কয়ার প্লাস এম স্কয়ার স্কয়ার। ভালো করে বুঝে এই জায়গাগুলো কি করি, এখে এই পাশে এনে মাইনাস গুলো সবাইকার বাদ দিয়ে দিচ্ছি, সেই জায়গাটা বুঝবে। তাহলে সি স্কয়ার সমান আমাদের কি হলো? স্কয়ার প্লাস এম স্কয়ার স্কয়ার। তাহলে সি স্কয়ার সমান আমি যদি স্কয়ারটা কমন নিই, আমাদের আলটিমেট 1 প্লাস স্কয়ার এম স্কয়ার। তাহলে সি স্কয়ার সমান এ স্কয়ার ইন্টু 1 প্লাস এম স্কয়ার, যেখানে আছে অপশন সি, কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন সি তে আছে। চলো 1 এর দাগ 2 এর দাগ করে দিলাম। এবার যেটাতে যাব আমরা সেটা হচ্ছে 3 এর দাগ। চলো দেখা যাক 3 এর দাগ আমাদের কি বলেছে। বলছে পি কিউ আর এস একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম এবং পি কিউ বৃত্তের ব্যাস। আচ্ছা ঠিক আছে, একটা বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কথা বলেছিল, আমি এখানটা এই ছবিটা আঁকছি। তার মধ্যে একটা বলেছে ব্যাস, যেটা হচ্ছে পি কিউ। আচ্ছা পি কিউ ব্যাস এবং পি কিউ আর এস, তার মানে আলটিমেট এই জায়গাটা আমি তো করে দিচ্ছি, এটা আমাদের ট্রাপিজিয়াম পি কিউ আর এস। দেখো এটা সমান্তরাল। আচ্ছা এবার বলেছে কিউ আর এস 110, কিউ আর এস এই অ্যাঙ্গেলটা আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে 110। আচ্ছা কিউ এস আর এর মান কত? কিউ এস আর, আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই। এই অ্যাঙ্গেলটার মান কত? ভালো করে বুঝবে,
এটা তো আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার এই কোণটা যদি 110 হয় তার মানে এসপি কিউ কত হবে? এসপি কিউ কত হবে? নিশ্চয়ই 180 মাইনাস 110, 70 ডিগ্রি। তারপর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরকের জন্য এই অ্যাঙ্গেলটা হয়ে গেল কত? 70। আচ্ছা, কোণ পিএস কিউ ইকাল টু 90 ডিগ্রি। স্যার কিভাবে হচ্ছে? কেন রে বাবা, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে না? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে না বাবা, এই যেটা এই জায়গাটা, এটা যদি ব্যাস হয় এবং এস হচ্ছে পরিধির উপর কোনো একটা বিন্দু, তার মানে আলটিমেট পিএস কিউর ভ্যালু হবে 90 ডিগ্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমরা বার করলে দিয়ে একান্তর কোণ দেখিয়ে দেবো। তাহলে কোণ পি কিউ এস কত হবে? আলটিমেট 180, তার মানে এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে 90। 180 মাইনাস 90 প্লাস 70 সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে কত? 20 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি 20 ডিগ্রি হয়, তার মানে অপোজিট এই অ্যাঙ্গেলটাও হবে আমাদের 20 ডিগ্রি। তার মানে অতএব কোণ কিউ এস আর সমান 20 ডিগ্রি। কিউ এস আর সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 20 ডিগ্রি। আর 20 ডিগ্রি অপশন এ অবন্তিকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। চলো এবার যেটাতে আমরা চলবো যাব সেটা হচ্ছে 4 চলে যাবো। কি বলছে? একটি নদীর এক পাড়ে একটি তাল গাছ আছে, ঠিক তার বিপরীত পাড়ে একটি খুঁটি আছে। যেরকম বলেছে আমরা সেরকম ছবি আঁকবো। মনে করো এটা নদী, মনে করো এটা নদী, মনে করো এখানে একটা, মনে করো কোথাও না কোথাও একটা তাল গাছ আছে। নদীর এক পাড়ে একটা তাল গাছ আছে, ঠিক তার বিপরীত পাশে একটি খুঁটি আছে। ঠিক তার বিপরীত পাশে কি হয়েছে? একটা খুঁটি এখানটা আছে, এখানে একটা এরকম ভাবে তাল গাছ আছে। এরপরে কি বলেছে? যদি খুঁটিটিকে নদীর পাড় বরাবর আমাদের 7√3 মিটার সরিয়ে দেয়, মনে করো আমি এইদিকে, মনে করো এইদিকে, মনে করো খুঁটিটাকে 7√3 মিটার আমি সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে কি হলো? খুঁটিটি নদীর পাড়ের সাপেক্ষে তাল গাছটির সাথে 60 ডিগ্রি কোণ। আচ্ছা, তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি করছে? 60 ডিগ্রি করছে। ভালো করে বুঝে দেবো, তাল গাছটা এরকম অবস্থা ছিল, একটু 3D ছবি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার আমার চেয়েছে কি নদীটা কতটা চওড়া, মানে আলটিমেট এই এ বিটা হচ্ছে নদীটা চওড়া ছিল, এই বরাবর হচ্ছে আমি হেঁটে গেছি। তার মানে এর সাপেক্ষে আমি যেটা করবো সেটা হচ্ছে এবি চাই, বিসি দিয়ে আছে, তার মানে আলটিমেট tan 60 করবো, tan 60 করবো। আর tan 60 এর সাপেক্ষে আমাদের লম্ব তো এবি, তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। tan 60 এর ভ্যালু √3, এবির ভ্যালু আমি জানিনি কিন্তু বিসির ভ্যালু জানি আমি 7√3। তাহলে এবি সমান আমাদের যেটা চলে আসবে 3 7 21 মিটার। তাহলে কত মিটারের চওড়া গো? আমাদের হচ্ছে নদীটা 21 মিটারের চওড়া, যেখানে আছে সেটা হচ্ছে অপশন বি, বাহুবলীকে বলছে। ঠিক আছে, চলো 4-এর দাগটা আমি কমপ্লিট করে দিলাম। এবার যেটাতে করাবো সেটা হচ্ছে 5-এর দাগটা। চলো 5-এর দাগটা করবো আমরা। পাঁচের দাগটা কি বলেছে? 5-এর দাগটা বলছে একটি শঙ্কুর উচ্চতা পরিবর্তিত থেকে ব্যাসার্ধ 20% বাড়াবো, আয়তন কত বৃদ্ধি পাবে? একটু বড় কোশ্চেন, তাহলে মনে করি একটু বড় হবে। মনে করি শঙ্কুর ব্যাসার্ধ আর, মনে করি শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, এবং উচ্চতা আমাদের যেটা আছে সেটা হচ্ছে এইচ একক। ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক। অতএব আয়তন কত? আয়তন সমান বেরোবে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। ব্যাস এটা। এবার কি বলছে? ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে, ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে কি বলেছে? ব্যাসার্ধ যদি 20% বৃদ্ধি করে ব্যাসার্ধ কত হবে? আগে তো ব্যাসার্ধ আর ছিল, এখন 20% বৃদ্ধি করেছি 120/100। 2 6 12, 2 5 10, আলটিমেট বেরোচ্ছে 6r/5 একক। এটা হয়ে গেল ব্যাসার্ধ। উচ্চতা কিন্তু অপরিবর্তিতই আছে, অতএব আয়তন এখন থাকে, অতএব এখন আয়তন কত? 1/3 পাই, আর এর ভ্যালু 6r/5 তার হোল স্কয়ার কিন্তু এইচ এইচই আছে। ব্যাস, তার মানে আলটিমেট কি এলো? এটা 6 স্কয়ার 36, 36 পাই আর স্কয়ার এইচ বাই 5 5 25, 3 25 75 ঘন একক। এটা 6 স্কয়ার 36 পাই আর স্কয়ার এইচ বাই 5 স্কয়ার 25, 3 25 75, আর এখানে পাই আর স্কয়ার এইচ বাই 3 আছে। চলো ঘন একক। এবার দেখি উচ্চতা কতটা বৃদ্ধি পেয়েছে, এই উচ্চতা বলছি। আয়তন বৃদ্ধি কতটা পেয়েছে দেখি। আয়তন বৃদ্ধি কতটা পেয়েছে? এখন হয়েছে আমাদের 36 পাই আর স্কয়ার এইচ বাই 75 মাইনাস আগে ছিল কত? পাই আর স্কয়ার এইচ বাই কত ছিল? 3। আচ্ছা ঠিক আছে, এখানটা আমরা 75 এর লসাগু করে দিই, তার মানে আলটিমেট 36
পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3×25 = 75 মানে 25 পাই আর স্কোয়ার এইচ। ব্যাস, তার মানে আলটিমেট এখান থেকে কত বেরোবে? 11 পাই আর স্কোয়ার এইচ বাই 75 যেটা বেরোবে সেটা হচ্ছে ঘন একক বেরোবে। এটা কি হচ্ছে? আয়তন বৃদ্ধি পেয়েছে। এবার চলে যায় শতকরা আয়তন বৃদ্ধি, এইখানটাই করে দিই। অতএব শতকরা আয়তন বৃদ্ধি, অতএব শতকরা আয়তন বৃদ্ধি। শতকরা আয়তন বৃদ্ধি কি বাবা? যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল গণিতাংশ। তাহলে যেটা বেড়েছে কত? 11 পাই আর স্কোয়ার এইচ বাই 75, যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল কত? পাই আর স্কোয়ার এইচ বাই 3, গণিত আমাদের যেটা আছে সেটা হচ্ছে 100। আচ্ছা 25 দিয়ে কেটে দিচ্ছি, দেখো 25 4 100, 25 3 75, 3 3 ক্যান্সেল, আর পাই আর স্কোয়ার এইচ পুরো ক্যান্সেল। তাহলে 4 11 যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 44 বেরোচ্ছে। 4 11 যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 44। তাহলে আমরা একদম বুঝি নাও ভালো করে। ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ধরে তার সাপেক্ষে আয়তন বার করছি। ব্যাসার্ধকে 20% বৃদ্ধি পাই গিয়ে ব্যাসার্ধ করে উচ্চতাকে সেম রেখে আমরা আয়তন বার করছি। দিয়ে দেখলাম আয়তনটা কতটা বেড়েছে এবং শতকরা করলাম যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল গণিত 100। চলো আমাদের 5-এর দাগ করিয়ে দিলাম 44%। এবং এই টাইপের যে আয়তন ব্যাসার্ধ এত রাখলে বৃদ্ধি করলে উচ্চতা এত হ্রাস করলে আয়তনের কি পরিবর্তন হবে, এই টাইপের দেখবে তোমাদের পরিমিতি চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টারে একটা করে একটা দুটা করে অঙ্ক এরকম আছে। তো এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে যাতে সব ম্যাথ গুলো তোমরা নিজেরাই করতে পারো। চলো 6টা। একটি চলকের মান দিয়ে আছে এবং পরিসংখ্যা দিয়ে আছে। আচ্ছা মান দিয়ে আছে, পরিসংখ্যা দিয়েছে, গড় দিয়েছে। একটা জায়গা যদি বোঝাতে চাই তোমাদেরকে, আমাদের যেটা কি হবে? চল হয় এখানে, যেখানে এক্সআই হয়, একটা হয় পরিসংখ্যা যেটা হয় এফআই, এবং আরেকটা ইকুয়েশন হয় এফআই এক্সআই। ব্যাস এই তো গল্প হয়। আচ্ছা আমাদের চলগুলো কি দিয়েছে? চলকের মানগুলো দিয়েছে 4 5 7, 4 5 7। আচ্ছা তাহলে এখানে কত দিয়েছে? এখানে একটা দিয়েছে p-2 দিয়েছে, একটা দিয়েছে p+1 দিয়েছে, একটা দিয়েছে p-1। তার সাপেক্ষে আমাদের কত হবে? এটা 4p-4 2 8, এখানে বেরোবে 5p + 5 1 5, এখানে বেরোবে 7p-7। আচ্ছা সামেশন অফ এফআই দেখে, সামেশন অফ এফআই ইকুয়াল টু কত? 1 2 3, তার মানে আলটিমেট বেরোবে 3p, একটা কেটে যাবে মানে -2। আর সামেশন অফ এফআই এক্সআই দেখে 7 5 12, 12 4 16p বেরাচ্ছে, আর 8 7 15 থেকে 10 বেরাচ্ছে। তাহলে কত বেরাচ্ছে? এটা 16p - 10 বেরাচ্ছে। সামেশন অফ এফআই এক্সআইটা আমাদের বেরাচ্ছে, দেখো এটা বেরাচ্ছে। তাহলে সামেশন অফ এফআই কত বেরাচ্ছে? 3p, এটা ক্যান্সেল হলে -2। আর এখান থেকে দেখো 7 5 12 4 16p, এবং 7 5 মানে এখান থেকে 8 7 15 থেকে 5 বাদ মানে -10। আচ্ছা গড় সমান আমরা কি জানি? গড় সমান আমরা কি জানি? যেটা হচ্ছে জানি আমরা সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই এর সাপেক্ষে কত হবে? 16p - 10 বাই 3p - 2, ব্যাস এটা বেরোবে। এবং গড়টা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5.4। তাহলে শর্তে 16p - 10 বাই 3p - 2, এটা সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5.4। আচ্ছা চলো গুণটা আমরা একটু দেখে নিই। তাহলে কত? 16p - 10 সমান 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 4 12 2, 3 4 12 2, 3 4 12 2, হাতে থাকে 1, 3 5 15 রেখে 16 বেরাবে, এইটা বেরাবে। 3 4 12 2, হাতে 3 5 15 রেখে 16, এবং আরেকটা যেটা বেরাবে সেটা হচ্ছে -4 2 8 এবং 5 2 10, এই জায়গাটা বেরাবে। চলো একই দিকে নিয়ে আসি, তারপরে আমরা কাজ করি। এইটাকে ক্লিয়ার লিখি 16p আচ্ছা এখানে একটা p হবে, 16p - 16.2p ইকাল টু -10.8 ছিল, এখান থেকে আসবে +10। চলো এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে -0.2p, আর এই দিকটাকে ক্যালকুলেশন করলে আসবে -0.8। আচ্ছা p সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 0.8 বাই 0.2, মানে p এর ভ্যালু যেখানে চলে আসবে সেখানে হচ্ছে 4। আমরা কিভাবে করলাম এই ম্যাথটা? না ভালো একটা ম্যাথ, চলের মান দিয়ে আছে, পরিসংখ্যার মান দিয়ে আছে। আমরা এই এক্সআই এবং এফআই থেকে এফআই এক্সআই বার করলাম, দিয়ে সামেশন অফ এফআই এর মান বার করলাম, সামেশন অফ এফআই এক্সআই এর ভ্যালু বার করলাম, দিয়ে কি করলাম? আমরা জানি গড় সমান সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, তার সাপেক্ষে আমরা পি এর মান বার করলাম। আশা করি তোমাদেরকে একের দাগটা বোঝাতে পারলাম। চলো এবার দুয়ের দাগ, দুয়ের দাগের এক কি বলেছে? বার্ষিক r/4% সরল সুদের হারে 4p টাকার 1 বছরে সুদ নির্ণয় করে। তাহলে সুদ সমান কত হবে? ptr/100। একবারে করে দিচ্ছি, p এর ভ্যালু হচ্ছে আমাদের 4p, আচ্ছা t এর ভ্যালু হচ্ছে 1, r এর ভ্যালু হচ্ছে r/4 বাই 100 আমাদের হয়ে যাবে। তার মানে এটা কেটে যাবে, তার মানে আমাদের অ্যান্সার হবে কত?
TR/100 টাকা। একদম সোজা ছিল একের দাগ। এবার যেটা করব সেটা হচ্ছে দুইয়ের দাগ। কি আছে, a/3 সমান b/4 সমান c/7। এটা থেকে দেওয়া আছে কার মান, একটা পোর্শন দিয়েছে, সেটার মান বার করে এটাকে আমরা একটা কাজ করি, কে ধরে নিচ্ছি। ব্যাকেটে আমরা যেটা ধরছি সেটা হচ্ছে k নট ইকাল টু 0, কে এর ভ্যালু 0 নয় শুধু। তাহলে বা a সমান আমাদের আসবে 3k, b সমান আমাদের আসবে 4k, c সমান আমাদের আসবে যেটা সেটা হচ্ছে 7k। চলো এবার দেখা যাক। তাহলে অতএব 2a প্লাস 3b মাইনাস c বাই c আছে। তাহলে a এর ভ্যালু কত ছিল 3k, তাহলে 2 ইন্টু 3k, তার মানে 3 দুগুণে 6k আসবে, প্লাস b এর মান ছিল 4k, তাহলে 4 3 যেটা আসবে সেটা হচ্ছে 12k, মাইনাস c এর ভ্যালু যেটা ছিল সেটা হচ্ছে 7k, বাই c এর ভ্যালু যেটা ছিল সেটা হচ্ছে 7k। চলো তাহলে 12 আর 6 হচ্ছে 18k, মাইনাস 7k বাই 7k হয়ে গেল আমাদের। তাহলে আলটিমেট উপরে 11k বাই 7k, কে ক্যান্সেল, তার মানে আলটিমেট যেটা বেরোবে সেটা হচ্ছে 11/7 বেরোবে। চলো এবার দেখা যাক তিনের দাগটা কি বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তের AB এবং CD যা দুটির দৈর্ঘ্য সমান। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম ও একটা কেন্দ্রীয় বৃত্ত, AB এবং CD যা দুটো, মনে করো এটা একটা AB, সমান্তরাল হতে হবে এমন কোনো মানে নেই, আলাদাও হতে পারে। সমান্তরাল হতে হবে এমন কোনো মানে নেই, এ আলাদাও হতে পারে, কোনো সমস্যা নেই, যে পরস্পর সমান্তরালই থাকতে হবে, নাহলে আবার তোমরা বিপ্রতীপ কোণ দেখিয়ে করে দিবে। চলো এখান থেকে বলেছে এ ও বি হচ্ছে 60 ডিগ্রি, তার মানে আলটিমেট এ ও বি হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ব্যাস। আচ্ছা সি ও ডি এর ভ্যালুটা আমাদের কত বলেছে, এই অ্যাঙ্গেলটা বলেছে 60 ডিগ্রি। আচ্ছা আর কি বলেছে, আর কিচ্ছু বলেনি, এবার বলছে সি ও ডি এর ভ্যালুটা কত, ব্যাস এইটা কথা। দেখো প্রথম কথা বলেছে যা দুটা সমান, এই দুটা সমান। দেখো এই দুটা ত্রিভুজকে যদি আমি সর্বসম করব বলি, তার মানে এবি এবং সিডি সমান প্রদত্তে দেওয়াই আছে, এবং তার সাপেক্ষে আমরা বলতে পারি ওবি সমান ওডি এবং ও এ সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যখনই এইটা ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম হয়ে যাবে, তার মানে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান হবে। তার মানে আলটিমেট আমি বলতে চাচ্ছি এ ও বি যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে কোণ সি ও ডি ও কি হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। কি করে হচ্ছে, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটাকে আমি সর্বসম করছি, একবার দেখাচ্ছি এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা, মানে একই বৃত্তের ব্যাসার্ধের জন্য দুটা এবং জ্যাটা সমানের জন্য একটা। অনেকে কি করে, যেটা সোজা সোজা করে তোমরা বিপ্রতীপ কোণ দেখিয়ে দাও যে এই অ্যাঙ্গেলটা বিপ্রতীপ কোণ, না ওটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা ছবিটা হচ্ছে সব ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে অ্যান্সার হয়ে গেল কত, 60 ডিগ্রি। চলো তিনেরটা হয়ে গেল, এবার যেটা করবো সেটা হচ্ছে চারেরটা। কি আছে, সাইন অফ আমাদের যেটা আছে সেটা হচ্ছে 2x মাইনাস 30 সমান আছে cos 3x, সমান আছে cos সমান 3x। একটা কাজ করি না, ওই cosটাকে সাইন করার চেষ্টা করি। তাহলে সাইন অফ আমাদের আছে কার ভ্যালু বার করছে, নিশ্চয়ই x এর ভ্যালু। সাইন অফ 2x মাইনাস 30 সমান এই cos 3x টাকে লিখতে পারি সাইন অফ 90 মাইনাস 3x। ভালো করে বুঝো, সাইন অফ 90 মাইনাস থিটা হচ্ছে cos থিটা। সাইন আমি যেটা করলাম সেটা হচ্ছে ক্যান্সেল করলাম, 2x মাইনাস 30 সমান 90 মাইনাস কত হচ্ছে 3x হচ্ছে। আচ্ছা 3x কে যদি এপাশে নিয়ে আসি, তাহলে 3x আর 2x এ কত চলে আসবে 5x, আর এইটাকে যদি ওপাশে নিয়ে যাই কত বেরাবে, 90 30 হচ্ছে 120 বেরাবে, বাই x সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 120/5, 5 দুগুণে 10 11 12, 5 4 20। তার মানে x এর ভ্যালু যেটা বেরাবে সেটা হচ্ছে 24। দেখা যাচ্ছে না পুরোটা, পুরোটা দেখা যাচ্ছে না বাবা, হ্যাঁ দেখা যাচ্ছে। চলো তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসবে, সেটা হচ্ছে আমাদের 24 চলে আসবে। চলো পরেরটা করে, চারের দাগ হয়ে গেল। এবার যেটা করাবো সেটা হচ্ছে পাঁচের দাগ। ভালো করে বুঝুন এটা আমরা কিভাবে করালাম। দেখো এই cos 3x টাকে করে দিলাম sin অফ 90 মাইনাস 3x, দিয়ে সাইনে ক্যান্সেল, 2x এই 3x কে আমি এপাশে নিয়ে চলে আসছি, তার মানে 5x, এই 30 টাকে 90 এর সাথে 120, তার মানে x সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 24। আচ্ছা তারপরে পাঁচেরটা তো একদম পাতি যায় জিনিস দিয়ে আছে। পাঁচেরটা বলেছে একতল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম কত। একতল বিশিষ্ট একটা ঘনবস্তু হয়ে যাবে কত, আমি এখানে করে দিলাম আমাদের গোলক হয়ে যাবে একতল বিশিষ্ট। এবং ছয়ের দাগটাও সোজা আছে, আমি একদম জায়গায় করে দিচ্ছি। এদের সংখ্যাগুরু মান কত, আমি সংখ্যাগুরু মান মানে যেটা বুঝি পরিসংখ্যা যার বেশি, তার মানে আলটিমেট এখানে পরিসংখ্যা দেখো 2 যেটা আছে সেটাও দুটা আছে এবং 9 যেটা আছে সেটাও দুটো আছে, তার মানে সংখ্যাগুরু মান যেটা হবে সেটা হচ্ছে 2,9 আমি করিয়ে দিলাম। তাহলে কি হলো, সংখ্যাগুরু মানে যাদের পরিসংখ্যা বেশি হবে, কারণ আলটিমেট এখানে দেখো 2 ও দুটো আছে 9 ও দুটো আছে, তাহলে সেই সাপেক্ষে আমাদের সংখ্যাগুরু মান বেরিয়ে যাবে 2 এবং 9। চলো তিনের দাগের একটা থেকে শুরু করি, সত্য মিথ্যা, এগুলো সব মুছে দিলাম, ঠিক আছে। এবার যেটা তিনের দাগের সত্য মিথ্যা, তিনের দাগের সত্য মিথ্যা র্যাকেটটা আমি করব। একটি ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ আর বি এর মূলধন সি এর মূলধনের 4 গুণ, তাহলে সি এর মূলধনটা ধরে নাও।
তাহলে ধরি সি এর মূলধন হচ্ছে, আমি ধরে নিচ্ছি এক্স টাকা, কিছু ডিগ্রি দিয়ে দিলাম, মনে করে সি এর মূলধন যেটা আছে সেটা হচ্ছে এক্স টাকা। আচ্ছা বি এর মূলধন কত, সি এর 4 গুণ, তাহলে বি এর মূলধন আমাদের নিশ্চয়ই হবে 4x টাকা, ব্যাস এটা। আর এ এর মূলধন হচ্ছে বি এর বলেছে দ্বিগুণ, তাহলে এ এর মূলধন বি এর দ্বিগুণ মানে আলটিমেট 4 গুণিত 8 মানে 4 গুণিত 2 সমান 8x টাকা। তাহলে এইখান থেকে আমাদের যেটা বলেছে A/B/C সমান কি বেরাবে, দেখো ভালো করে। তাহলে এখান থেকে A/B কত বেরাচ্ছে বলো, 8x/4x মানে আলটিমেট 8:4। আর B/C কত বেরাচ্ছে বলো তো, B/C x গুলো কেটে দিলে 4:1। আচ্ছা এখান থেকে তুমি যদি বলো যে স্যার A/B/C কত, তার মানে 8:4:1। তাহলে A/B/C কত, 8:4:1। তাহলে সেই সাপেক্ষে কি হচ্ছে, এটা হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে মিথ্যা। তার মানে একের দাগেরটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের যেটা হবে মিথ্যা হবে। চলো এবার আমরা চলে যাব দুইয়ের দাগটা। দুইয়ের দাগটা কি বলেছে, এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে, এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে মানে কত, এক্স ভেরিজিয়াস 1/y, ব্যাস মেনে নিলাম। আর ওয়াই জেড এর সাথে আবার ব্যস্ত ভেদে, তাহলে ওয়াই ভেরিজিয়াস 1/z। তার মানে দেখো এক্স আর জেড কিন্তু সর্বদা সরল ভেদেই থাকবে, দুটা ব্যস্ত ভেদ, তাদের মধ্যে যদি আমি সংযোগ করি, দেখো আমাদের কি করছে, এই ওয়াই এর ভ্যালুটা এখানে হবে, তাহলে এক্স সমান আমি বলতে পারি k/y, আর এখানে ওয়াই সমান আমরা বলতে পারি k1/z। এই ওয়াই এর ভ্যালু যদি আমি এখানে বস করাই, তাহলে এক্স সমান কে বাই k1 বাই যে জেড আছে, এ কি হয়ে যাবে উপরে উঠে যাবে, তাহলে এক্স সমান k1 ইন্টু জেড হবে। তাহলে এক্স এই k1 এটা মানে আমি ভেরিজিয়াস লাগিয়ে দিচ্ছি কারণ কনস্ট্যান্ট, তাহলে এক্স ভেরিজিয়াস কি হয়ে যাবে জেড হয়ে গেল। দেখো এটা দেখো আমাদের কি আছে, সরল ভেদে আছে, তার মানে এখানে ওরা যেটা দিয়েছিল সরল ভেদেই দিয়েছিল, তার মানে দুইয়েরটা যেটা হবে সেটা হচ্ছে সত্য হবে। চলো এবার দেখি আমার এই পাশটায় তিনেরটা করি, এটা দুইয়েরটা করালাম। তিনেরটা কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজ সদৃশ, একদম যেমন বাহু সমান সর্বসম সেরকম আমাদের সদৃশ অ্যাঙ্গেল গুলো 60 কিন্তু একটি সমকোণী ত্রিভুজ সদৃশ্য নয়, একদম ভালো কথা বলেছে, সমকোণী ত্রিভুজ মানে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তা বলে যে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে একদম সঠিক ঘটনা বলেছে, সমবাহু ত্রিভুজ সদৃশ্য হবে এবং সর্বসম, কিন্তু আমাদের যেটা আছে দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ্য নয়, কারণ আমাদের তিনেরটাও যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের সত্য ঘটনা বলেছে, তিনের দাগটাও সত্য ঘটনা বলেছে। চলো চারের দাগটা যাই, চারের দাগটা যাচ্ছে দেখো এবার, cos 54 এবং cos 36 এর মান সমান। আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি, cos 54টাকে করে দাও না, 90 মাইনাস 36, তার মানে আমাদের কত হয়ে গেল, sin 36 হয়ে গেল। cos 54টাকে করলাম cos of 90 মাইনাস 36, আর cos of 90 মাইনাস 36 মানে sin 36, একই গল্প। তার মানে আমাদের চারেরটাও যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি হবে, সত্য হবে, চারেরটাও সত্য হলো। চলো পাঁচেরটাই চলে যাই আমরা, চলো পাঁচেরটাই কি বলেছে দেখি, একটি সমকোণী চৌকোলের কর্ণ এক্স, তাহলে কর্ণ কটা থাকে রে বাবা, 4টা থাকে, তাহলে এক্স এর ভ্যালু 4 হয়ে গেল। তল ওয়াই 6টা তল থাকে, তাহলে ওয়াই এর ভ্যালু 6 হয়ে গেল। মাত্রা জেড, জেড মানে মাত্রা মানে কোনটা হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, 3টা মাত্রা তো 3, তাহলে আলটিমেট এখান থেকে বলো না কত বেরাচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 6 4 10 3 13 বেরাচ্ছে। আর যেটা দেওয়া ছিল সেটাও কিন্তু 13 ছিল, তাহলে পাঁচের দাগেও যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সত্য হয়ে যাচ্ছে। চলো ছয়ের দাগটা যাই, অজাইব সর্বদা সরলরেখা হবে, কে বলেছে সর্বদা সরলরেখা, সরলরেখাও হতে পারে বাবা, ও সরলরেখা হতে পারে, কিন্তু এমন নয় যে তোকে অজাইব হতে গেলে সরলরেখা হতেই হবে, কোনো বাধ্যবাধকতা নাই। তার মানে এই জায়গাটা যেটা বলেছে সেটা হচ্ছে মিথ্যা হবে। ঠিক আছে, দুটা মিথ্যার মাঝে সমস্ত সত্য কথাটা লুকিয়ে আছে, দুটো মিথ্যা কথার মাঝখানে সমস্ত সত্য কথাগুলো লুকিয়ে আছে, তাহলে অজাইব সর্বদা সরলরেখা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে কি হলো, কার্বো আসতে পারে, বৃহত্তর সূচক, ক্ষুদ্রতর সূচক, যেমন ভাবে খুশি আসতে পারে। চলো তিনের দাগটা বোঝালাম, চলো এবার যেটা করব সেটা হচ্ছে চারের দাগের না। চলো চলো চারের দাগ কি বলেছে, কোন টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে 20 বছরে কত গুণ হবে। আচ্ছা ঠিক আছে, 5 বছরে দ্বিগুণ হচ্ছে কোথায়, চক্রবৃদ্ধি সুদটা, তার মানে আমি আসলটা ধরে নিই, মনে করি আসল পি টাকা, আর সুদের হার কত, সুদের হার r%, আর সময় কত বলেছে 5 বছরে দ্বিগুণ, সময় হচ্ছে 5 বছর। যখন টাকাটা দ্বিগুণ হয়েছে তার মানে আলটিমেট সমমূল চক্রবৃদ্ধি, সমমূল চক্রবৃদ্ধি নিশ্চয়ই 2p, আসলটা যখন দ্বিগুণ হয়েছে তার মানে আলটিমেট কি সমমূল চক্রবৃদ্ধি আমাদের 2p আসবে, তাহলে অতএব সমমূল চক্রবৃদ্ধিটাকে বার করবি, সমমূল চক্রবৃদ্ধিটা দেখে নিই, সমমূল চক্রবৃদ্ধি,
সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কত? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার 5। ব্যাস, এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এটার ভ্যালু কত দেওয়া আছে? অতএব পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার 5, তার হোল টু দি পাওয়ার 5, এটা সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কগুণ বলেছে? দ্বিগুণ বলেছে, মানে 2p। তাহলে বা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5 সমান আমাদের যেটা এলো সেটা হচ্ছে কত চলে এলো? 2 চলে এলো। থাক, কোনো কিছু করব না। এবার কি বলেছে? 20 বছরে কত গুণ হবে? আচ্ছা, তাহলে 20 বছর পর 20 বছর পর সমূল চক্রবৃদ্ধি কত? 20 বছর পর আমাদের সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার যেটা বেরোবে সেটা হচ্ছে 20। তার হোল টু দি পাওয়ার যেটা বেরোবে সেটা হচ্ছে 20। চলো, তাহলে আলটিমেট কি আসবে? এই জায়গাটায় যদি, আচ্ছা এখানে একটা কাজ করে পি এর ভ্যালু কেটে দিচ্ছি, ঠিক আছে। তাহলে পিটা পি রেখে দিচ্ছি, এটাকে একটু স্টাইল মারছি। 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5 তো ছিল, তার সাথে দেখো যেটা করব সেটা হচ্ছে 5 কতই 20, 4 20। ভালো করে বোঝো এটা, কিন্তু এখান থেকে একটা ইকুয়েশন আমাদের বেরিয়ে গেছে। 20 বছর পর সমূল চক্রবৃদ্ধিটা দেখছি কত? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার 20, পি কে বাইরে রেখেছি। এই জায়গাটায় করছি দেখো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5, তার টু দি পাওয়ার হচ্ছে আমাদের 4, তাহলে 5 4 20 ম্যাচ করছে। এবার দেখো এই যে এটার ভ্যালুটা কত ছিল? আমাদের 2 ছিল, তাহলে পি ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত এলো? 16 পি। আসল আমাদের পি ছিল, এখন আমাদের 16 পি হলো। অতএব 20 বছর পর 16 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 20 বছর পর যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে 16 গুণ। চলো, একের দাগটা করে দিলাম। এবার যাব আমরা দুইয়ের দাগটা। কি বলেছে? পড়া শুরু করো। এটার আমি শর্ট ট্রিক্স আগেও ভিডিওতে বলেছিলাম, কিন্তু শর্ট ট্রিক্স এর থেকে তোমাদের যেহেতু 2 নম্বরে করবে, একটু লং ট্রিক্সেই করবে, কারণ 2 নম্বর দেওয়া থাকবে না বাবা, তখন দেখবে তোমাদের নাম্বার কমে গেছে দেখবে। চলো দুইয়ের দাগটা। কোন মূলধন 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? ঠিক আছে, কত বছরে 3 গুণ হবে? তাহলে দেখা যাক। মনে করি আসল পিটাকে করে দিচ্ছি, বা আসল ধরে নিচ্ছিলাম। মনে করি আসল পি টাকা, তাহলে সুদ আসল আমার কত বলেছে? সুদ আসল যেটা বলেছে সেটা হচ্ছে কত হবে? 3 গুণ হবে, তার মানে 3p টাকা। তাহলে এখান থেকে দেখে নাও না, সুদ কত হবে? সুদ হবে 3p মাইনাস পি সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2p টাকা। তাহলে সুদ কত হয়ে গেল? 2p টাকা। আচ্ছা, আর কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে। সুদের হার কত? সুদের হার 10%। ব্যাস, আর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই, বলছে কত বছরে। আচ্ছা, অতএব সময় সমান কি জানি? 100 ইন্টু আই মানে সুদ, 100 ইন্টু সুদ, ব্যাস, বাই পি আর ভ্যালু পি, আর এর ভ্যালু 10। ব্যাস, পি এ ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তার মানে 10 দুগুণে 20। অতএব 10% সরল সুদ হারে 20 বছরে ওই মূলধন গুণ হবে। 20 বছর পর 10% সরল সুদের হারে ওই মূলধন যেটা হবে সেটা হচ্ছে 3 গুণ হবে। চলো, 2 এর দাগটা করালাম। এবার যেটা হবে সেটা হচ্ছে 3 এর দাগটা। দেখা যাক কি বলেছে। 4x² প্লাস, আচ্ছা ইকুয়েশনটা আগে তুলি। 4x² প্লাস 4 ইন্টু 3m প্লাস 1x প্লাস m মাইনাস 7 আবার মাইনাস করি। বাবা, তোদের ঘুরানোর ছিল তো একবারে -27 লিখে দিতে পারতি, তো করছি। দেখো 4x² প্লাস 4 ইন্টু 3m প্লাস 1 ইন্টু x প্লাস m মাইনাস 7 মাইনাস করি সমীকরণে বীজদ্বয়। দেখো বীজদ্বয় অনন্য করলে আমি অনেকগুলো জায়গা তোমাদেরকে বলবো। যদি বীজদ্বয় কোন একটা সমীকরণ মনে কর ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয় যদি অনন্য হয় কি হবে? বীজদ্বয় অনন্য যদি হয় তখন হচ্ছে অনন্য হলে। আচ্ছা, অনন্য হলে কি গল্প হয়? সেটা তো c সমান a হয়, কিন্তু কেন হয়? এই সমীকরণের একটা বীজ আলফা এবং আরেকটা বীজ যদি 1/α হয়, তাহলে বীজদ্বয়ের গুণফল কত? আলফা ইন্টু 1/α সমান c/a। এটা কেটে যাচ্ছে, তার মানে c সমান হয়ে গেল a। আমরা কি বুঝলাম এখান থেকে? কোনো একটা দ্বিঘাত সমীকরণ,
তার বীজদ্বয়কে যদি অনন্য হতে হয় তাহলে একটা জিনিস মেনে চলতে হবে, যেটা সি সমান এ হতে হবে। তার মানে সি সমান আমাকে কি হতে হবে, এ হতে হবে। এর সাথে সাথে আমরা কি করব, একটা বীজ কখন অবশ্যই জিরো হবে, যখন সি সমান জিরো হবে। কোন দ্বিঘাত সমীকরণের একটি বীজ জিরো হবেই, তখন সি সমান জিরো হতে হবে, কারণ এক্স এর জায়গায় দেখবে জিরো বস করবে, সেখানে সি সমান জিরো। কখন বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হয়, কখন বীজদ্বয় সমান এবং অনন্য করে, এই জায়গাগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। তাহলে এবার প্রশ্ন স্যার একটু বলে দিন, তাহলে বলে দিচ্ছি। দেখো, মনে করো এই সমীকরণেরই যদি মনে করো বীজদ্বয় একই এবং বিপরীত চিহ্ন যুক্ত হয়, তার মানে আলটিমেট কি একটা আলফা এবং আরেকটা মাইনাস আলফা, সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত, তখন আমি যোগফলের সূত্র ফেলবো, আলফা মাইনাস আলফা সমান মাইনাস বি বাই এ। এটা দেখো জিরো হয়ে যাচ্ছে, তার মানে বি সমান যদি জিরো হয়ে যায় তাহলে যে বীজদ্বয় বেরাবে সেটা হচ্ছে সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত। যদি স্যার বিপরীত চিহ্ন যুক্ত এবং অনন্য হয় তাহলে একটা আলফা আর একটা মাইনাস আলফা বিপরীত, সরি মাইনাস ওয়ান বাই আলফা, বীজদ্বয় বিপরীত কিন্তু অনন্য, তখন আমাদের কি হবে, আলফা ইন্টু মাইনাস ওয়ান বাই আলফা সমান আমাদের হয়ে যাবে সি বাই এ। আলফা আলফাটাই কেটে যাবে, সি সমান আমাদের যেটা বেরোবে মাইনাস এ, তার মানে সি প্লাস এ ইকুয়াল টু জিরো। এই জায়গাটাও মনে রাখবো, বীজদ্বয় যদি অনন্য কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হয় তখনও কি হয়। এই জায়গাগুলো ছোট 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 শর্ট কোশ্চেন যদি একটু ঘুরে দেবো বলে আমাদের জায়গাগুলো ধারণাগুলো ক্লিয়ার রাখতে হবে। চলো তাহলে এখানে কি বলেছে, সমীকরণটির বীজদ্বয় অনন্য হলে, সমীকরণটির বীজদ্বয় অনন্য হলে যেটা হবে আমাদের সি সমান এ হবে, তার মানে সি এর ভ্যালু এটা, তাহলে আলটিমেট এম মাইনাস 7 মাইনাস 20, সি সমান এ এর ভ্যালু কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। চলো তাহলে এম এদিক থেকে আসছে 27 সমান 4, এদিক থেকে যাবে প্লাস 27, তাহলে এম সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে কত আসবে, 31 আসবে। এম এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 31 আসবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? আমি তোমাদেরকে বোঝালাম যদি কোনো সমীকরণের বীজদ্বয় অনন্য হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সি সমান এ হয়, যদি বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে বি সমান জিরো হয়, যদি বীজদ্বয় সমান সমান বলছি মানে পরস্পর অনন্য বিপরীত চিহ্ন যুক্ত হয় তখন সি প্লাস এ সমান জিরো হবে। কোন সমীকরণের বীজদ্বয় একটা বীজ অতি অবশ্যই জিরো হবে তখন আমাদের সি সমান জিরো হবে। জায়গাগুলো কিন্তু একটু মানে এদিক ওদিক হয়ে যেমন না হয়ে যায়, তাহলে এটা আমাদের কি হলো, সি সমান এ করলাম, সেই জায়গাটা থেকে আমরা যেটা বুঝলাম যেখানে এম এর ভ্যালু হচ্ছে 31। চলো চারের অঙ্কটা তাগড়া ম্যাথ, চারের যে ম্যাথটা আছে না বাবা, তাগড়া ম্যাথ। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলছিলাম যে এরকম একটা ইকুয়েশন √3/2 আসতে পারে। আগের ভিডিওটা তোমাদেরকে যখন করাচ্ছিলাম বলছিলাম আমি যে এরকম একটা পার্ট তোমাদের পাবে, কিন্তু এখানে ছোট ভাইকে পাঠিয়েছে, বড় ভাই এখনো আসেনি, বড় ভাইয়ের আসতে একটু দেরি আছে। এ সমান √3/2, আমরা ছোট ভাইকে নিয়ে একটু কাজ করি তারপরে আমরা ভাবছি। চলো আমার ভ্যালুটা বার করতে বলছে √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ, এই ভ্যালুটা বার করতে বলেছে। চলো এইখানে জায়গা একটা বুঝতে হবে তোমাদেরকে, আমরা আগে 1 প্লাস এর ভ্যালুটা বার করানোর চেষ্টা করি, তারপরে রুট করবো। তাহলে 1 প্লাস আমাদের যেটা আসবে সেটা হচ্ছে √3/2, ব্যাস। তাহলে আলটিমেট যেটা আসবে সেটা 2 লসাগু করলে 2 প্লাস আমাদের যেটা আসবে সেটা হচ্ছে √3। কিন্তু মজার ব্যাপার এখানে, মজার ব্যাপার এখানে, মজাটা কোনখানে আছে, এই দেখো এখানটায়, এইখানটায় দেখো ভালো করে। যখন তোমরা এই জায়গাটা থেকে রুট থেকে বাইরে বার করতে হবে, জীবনে রুট থেকে বাইরে বার করতে পারবে নি যতক্ষণ না এই হচ্ছে তুমি মন্ত্রটা বলছো। কি মন্ত্র, স্যার উভয় পক্ষকে স্যার 2 দ্বারা আপনি গুণ করে দিন, তার মানে আমাদের আলটিমেট চলে এলো 2 2 4 প্লাস 2√3 বাই আলটিমেট চলে এলো 4। এই উভয় পক্ষকে 2 না আমাদের গুণ করলে কিন্তু এই জায়গাটা বেরোবে না। তাহলে উভয় পক্ষকে 2 গুণ করলাম, 2 2 4 প্লাস 2√3 বাই কত হলো 4। এবার দেখো এখানটা থেকে বাইরে বার করছি, আচ্ছা এই পাশটাই করে দিচ্ছি, সমান √4 4 এর জায়গায় লিখবো √3 তার হোল স্কয়ার, 1 এর জায়গায় লিখবো 1 তার হোল স্কয়ার, আর এটার জায়গায় লিখবো 2√3 যা আছে আছে, তার সাথে গণিত 1 করে দিতে পারো, বাই যেটা আছে সেটা আছে 4। তাহলে ভালো করে বুঝি, ওপরটা একটা সূত্র বন্ধ পাচ্ছ না, a প্লাস বি তার হোল স্কয়ার √3 প্লাস 1 তার হোল স্কয়ার বাই 4, তার মানে আলটিমেট এখান থেকে যেটা বেরাবে সেটা হচ্ছে √3 প্লাস 1/2 বেরাবে। কত বেরাবে, √3 প্লাস 1/2 বেরাবে। ক্লিয়ার করে বোঝো, আমাদের এই উপরের পোরশনটা চলে আসছে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র, √3 প্লাস 1 তার হোল স্কয়ারের সূত্র বাই 4, তাহলে √3 প্লাস 1/2 বেরালো, কারণ √1 প্লাস a এর ভ্যালু। একই রকম ভাবে যদি তোমাদের ঘরে অবসর সময়ে যদি পাও তখন এটা করে দেখবে যে বেরাবে √3 মাইনাস 1/2 বেরাবে। কত বেরাবে, √3 মাইনাস 1/2 বেরাবে এটার ভ্যালু। তাহলে আলটিমেট √1 প্লাস এর ভ্যালু বেরছে √3 প্লাস 1/2, আর √1 মাইনাস এর ভ্যালু বেরছে √3 মাইনাস 1/2 বেরিয়েছে। চলো এই জায়গাটাকে আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। চলো এটার ভ্যালু তাহলে কত এলো, √3
√3 প্লাস 1/2 প্লাস √3 মাইনাস 1/2, ব্যাস। তাহলে আমাদের লসাগু করলে কত হবে? দেখো এই একে একে কেটে যাবে, তার মানে আলটিমেট 2√3 বাই আমাদের 2 আসবে। তাহলে অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে কত বেরোবে? সেটা হচ্ছে √3 বেরোবে। রুট ওভার অফ মানে এই পোর্শনটার ক্ষেত্রে কি করে বলতো, আরেকটু জায়গা অ্যাড করে দেয়, এর নিচেটা একটা লাগিয়ে দেয় √1 প্লাস এ মাইনাস √1 মাইনাস এ, এই জায়গাটা অ্যাড করলেই বড় ভাই হয়ে যায়। আর এটা কি বলছে, ছোট ভাইকে দিয়েছে, তার মানে অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল আমাদের √3। বুঝে নাও ভালো করে, এই জায়গাটায় যদি না উভয় পক্ষকে 2 না দাও তখন কিন্তু তোমাদের বেরোবে না। উভয় পক্ষকে 2 দিয়ে তারপরে স্কোয়ার টার্মে নিয়ে আসতে হবে, আর না 2 দিলে দেখো এখান থেকে তুমি রুট বার করতেই পারবে না, অসম্ভব ব্যাপার। চলো বেরিয়ে গেলাম আমরা 4-এর দাগ থেকে। এবার যেটা হবে সেটা হচ্ছে 5-এর দাগ। এটা ভালো করে বুঝে রাখবে, এটা তোমাদের 3 নম্বরের জন্যও আসতে পারে, কোনো রকম সমস্যা নেই, পরে হয়তো পাবো এই ম্যাথটাকে, পরে হয়তো আমরা একদম 3 নম্বরে পাবোই পাবো। চলো এবার যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 5-এরটা। পাশের ছবিতে দিয়ে আছে, আচ্ছা পাশে একটা ছবি দিয়ে আছে, ঠিক আছে, আমরাও একটা পাশে এঁকে দিলাম। এটা হয়ে গেল আমাদের, এটা হচ্ছে এবি বলে দিচ্ছে, আমাদের এবি বলে দিচ্ছে। আচ্ছা এখানে পিসির কথা বলেছে। আচ্ছা আচ্ছা ও কেন্দ্রবৃত্তের এপি লম্ব এবি, আচ্ছা এখানে পি দিয়ে দিচ্ছি, আর এখানে কি আছে, সি আছে। ঠিক আছে, কি কি ভ্যালু দিয়েছে? এবির ভ্যালু 6 দিয়েছে। এবি সমান আমাদের দিয়ে আছে কত? এবি সমান আমাদের দিয়ে আছে 6 সেমি। পিসি সমান দিয়ে আছে 2 সেমি। পিসি সমান আমাদের দিয়ে আছে কত? 2 সেমি। এবি সমান আমাদের 6 সেমি, পিসি সমান 2 সেমি। আচ্ছা আমাকে কি চেয়েছে? কি চেয়েছে? আমার বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করা আছে। ঠিক আছে, আমি এটাকে যুক্ত করলাম। মনে করি আচ্ছা এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এও সমান x সেমি ধরে নিচ্ছি, এও সমান x সেমি ধরে নিচ্ছি আমি, এও সমান x সেমি। তাহলে এও সমান যদি x সেমি হয়, তার মানে ওসি সমান আমাদের হবে x সেমি, ওসি সমান x সেমি। আবার পিসির ভ্যালু 2 আছে, মানে এই পিসির ভ্যালুটা আমাদের কত আছে? 2 আছে। তার মানে আলটিমেট এখান থেকে আমরা কি পেয়ে গেলাম বাবা? এখান থেকে আমরা ওপি কত পেয়ে গেলাম? ওপি সমান আমরা পেয়ে গেলাম x মাইনাস। ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বোঝাচ্ছি। এটার ভ্যালু তো আমরা ধরেছি x, এটার ভ্যালু আমরা ধরেছি x, আর এটার ভ্যালু আমাদের কত হয়ে গেল? ওপির ভ্যালু হয়ে গেল আমাদের x-2। আচ্ছা এবির ভ্যালু কত ছিল? 6 ছিল। এবি তো একটা কি জ্যা, কেন্দ্র থেকে যদি জ্যা এর উপর লম্ব অঙ্কন করে জ্যাটা সমদ্বিখণ্ডিত করবে, আর এপি সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 6/2 সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 3 সেমি। একদম ক্লিয়ার কাট, তার মানে আলটিমেট এপি সমান হয়ে গেছে আমাদের 3 সেমি। চলো তাহলে কি হলো, এটা x হলে পুরাটা x ছিল, উপরটা 2 হওয়ার জন্য নিচেটা x-2, আর এই পুরোটা 6 ছিল বলে এটা 3। একদম গদা বাংলার কথা। তাহলে ত্রিভুজ এপিও এর আমি যদি পাই, ত্রিভুজ এপিও এর যদি আমরা পাই, তার মানে আলটিমেট এটা 3 হয়ে গেছে। এই অ্যাঙ্গেলটা 90 হয়েছে, তার মানে অতিভুজ কত? x²। তাহলে x² সমান 3 তার হোল স্কয়ার প্লাস x-2 তার হোল স্কয়ার, ব্যাস এই তো গল্প। তাহলে হয়ে যাক, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, x² সমান 3² 9 প্লাস x² মাইনাস 4x প্লাস আমাদের যেটা আসবে সেটা 4 আসবে। চলো x² ক্যান্সেল, বা 4x সমান কত আসবে? 4x সমান আসবে 9 4 13 আসবে, বা x সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 13/4, 4 3 12 13, 4 2 8, 3 দশমিক আমাদের 25 আসবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ যেটা আসবে, অতএব বৃত্তটির ব্যাসার্ধ যেটা আসবে সেটা হচ্ছে 3.25 সেমি। বৃত্তটার ব্যাসার্ধ যেটা আসবে সেটা হচ্ছে 3.25 সেমি। চলো কমপ্লিট হলো আমাদের 5-এর দাগ। এবার যেটা হবে সেটা হচ্ছে 6-এর দাগ। চলো দেখে নাও ভালো করে অঙ্কটা। 5-এর দাগটা মুছে দিলাম, এবার যেটা করব সেটা হচ্ছে 6-এর দাগটা। কারণ তোমাদেরকে না ভলিউম তো দারুণ ভাবেই করতে হবে, দারুণ ভাবেই করতে হবে। কারণ ভলিউম তো যদি একবার শেষ করতে পেরেছো না বাবা, তার মানে তুমি ভাববে যে 85 তোমাদের নাম্বার রেডি করে নিচ্ছ কোশ্চেনের মধ্যে, যদি পেরে গেছো। বাকি যে পোর্শনের নাম্বারটা সেটাকে একটু পরিশ্রম করতে হবে তোমাদেরকে। চলো 6-এরটা 85 কেন, 80 প্রায় অ্যাবাভ 9, একদম একদম মানে 90% তোমরা পেয়ে যেতে পারো কমন। মানে এবার প্রশ্ন ডাইরেক্ট কমন না পেলেও টাইপ গুলো পেয়ে যাবে তোমরা, যে এই টাইপের কোশ্চেন গুলো পেয়ে যাবে। ঠিক আছে, এবার কি বলেছে দেখা যাক। PQRS একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ আমাদের একটা PQRS একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যাই পরে থাক আমাদের জানার দরকার, এটা হচ্ছে PQRS। আচ্ছা কিছু গল্প বলেনি, PQRS একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা আবার বলেছে PQ এবং SR দুটি বাহুকে বর্ধিত করায়। ও বাবা, SR কে বর্ধিত করার তো তার মানে এরকম ছবিটা দিলে হবে, এইটাকে দিতে হবে। আচ্ছা মুছে দিচ্ছি ছবিটা, আগেটা পুরোটা বললাম না। দেখো
দুটো বাহুকে বর্ধিত করতে বলেছে, তার মানে আলটিমেট একটা বাহুকে যদি আমি এরকম পাঠিয়ে দিই, একটা বাহুকে এরকম করে পাঠাতাম আর দিয়ে চতুর্ভুজটা। এবার আমাদের ম্যাচ করছে যে পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ যদি বলি, পি কিউ আর এস যদি বলি, তাহলে পি কিউ আর এস আর কে আমাদের বর্ধিত করেছি। কতদূর অবধি বর্ধিত করেছি? টি বিন্দুতে মিলিত হয়েছে, টি বিন্দুতে মিলিত হয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত। এবার কি বলেছে? পিও কিউব 110। আচ্ছা ঠিক আছে, পিও কিউ হচ্ছে আমাদের এই যে অ্যাঙ্গেলটা দিয়ে আছে সেটা হচ্ছে আমাদের 110 দিয়ে আছে, ঠিক আছে। কিউ ও আর 60, তার মানে এই যে কিউ ও আর এই জায়গাটা সেটা হচ্ছে আমাদের 60 দিয়ে আছে, ঠিক আছে। আর ও এস 80, আর ও এস, আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে ওরা যেটা দিয়েছে সেটা হচ্ছে 80 দিয়েছে, কিন্তু কর্ণ নয়, কিন্তু ভুল করে আবার কর্ণ টেনে দাও। আচ্ছা এবার এখান থেকে যেটা দিয়েছে আর কিউ এস, আর কিউ এস, আচ্ছা এখানে আবার একটা দাগ দিতে হবে বাবু রে, আস্তে করে বুঝবি রে। এই যে জায়গাটা আর কিউ এস, এই অ্যাঙ্গেলটা চেয়েছে আর কিউ এস। আর একটা কার ভ্যালু চেয়েছে? আর হচ্ছে চোখে কিউটিআর, কিউটিআর, আচ্ছা আর একটা ভ্যালু যেটা চেয়েছে সেটাই ভ্যালু চেয়েছে। ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ ভালো করে বুঝবে, তাহলেই তোমাদের এই জায়গাটা হয়ে যাবে। দেখো প্রথম কথা হচ্ছে আমাকে এই অ্যাঙ্গেলটা যদি বার করতে হয় তাহলে আলটিমেট কি কি দেওয়া আছে আমরা একটু তবুও ভালো করে লিখে নিই। পি ও কিউ যেটা দেওয়া আছে সেটা 110 ডিগ্রি দেওয়া আছে, আর আর ও কিউ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, আর দেওয়া আছে আর ও এস সমান আমাদের দেওয়া আছে 80 ডিগ্রি। আচ্ছা একটা কাজ করে না, পিওএস টাও বার করে নিই, দরকার হতে পারে। কোন পিওএস কত হয়ে যাবে আমরা একটু দেখে নিই, কোন পিওএস কত হয়ে যাবে দেখে নিই। পুরোটা কত? 360 ডিগ্রি ছিল, পুরোটা 360 ডিগ্রি মাইনাস 110, আচ্ছা একবারে করে দিচ্ছি, 110 আর 60 170, 170 আর 7 15, মানে আলটিমেট যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে 250, ঠিক আছে। আর তার মানে এটা কত হচ্ছে আমাদের 110ই চলে আসছে এই পাশের ভ্যালুটা। তাহলে পিওএস যেটা আসছে সেটা হচ্ছে আমাদের 110 চলে আসছে, 8 6 14, ঠিক আছে। 250 যেটা হচ্ছে 110 আসছে আমাদের এই পাশটা। এবার দেখো এই যে অ্যাঙ্গেলটা আমার দরকার, এই যে অ্যাঙ্গেলটা আমার দরকার সেটা দেখো, এই এসও আর যদি আমরা কেন্দ্রস্থ কোণ ধরি তার পরিধিস্থ কোণ হচ্ছে এটা। এস আর বৃত্তচাপের উপর অবস্থিত, আমি একদম লেখে লেখে করাচ্ছি, বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ যদি আমি বলি, বৃত্তস্থ কোণ যদি বলি এস কিউ আর কেন্দ্রস্থ কোণ তখন যেটা হবে, কেন্দ্রস্থ কোণ যেটা হবে সেটা হচ্ছে আর ও এস। ভালো করে দেখো তোমরা খাতায় ছবিটাকে ভালো করে বুঝবে, আর ও এস যদি কেন্দ্রস্থ কোণ হয় এটা বৃত্তস্থ কোণ, দেখো এই দেখো বৃত্তচাপ একই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ এটা পরিবৃত্ত কোণ। তার মানে আলটিমেট এখান থেকে আমরা পেয়ে গেলাম এস কিউ আর সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে 80/2, 80 ছিল, তার মানে আলটিমেট একটা মান পেয়ে গেলাম কত? 40 ডিগ্রি। পেয়ে গেছি না বাবা? ক্লিয়ার করে পেয়ে গেছি না? আচ্ছা এবার দেখো আমার দরকার এই অ্যাঙ্গেলটা দরকার, তার মানে আলটিমেট এই পুরো ত্রিভুজটার সাপেক্ষে এই পুরো কোণটা আর এই পুরো কোণটা জানলেই হবে, এই পুরো কোণটা আর এই পুরো কোণটা জানলেই হবে, তাহলেই তো হয়ে যাবে আমাদের এই অ্যাঙ্গেলটা। তাহলে দেখো কিভাবে করব সেই জায়গাটাকে একটু খেয়াল রাখি। একটা কাজ বুঝতে পারো তোমরা, এই পুরো জায়গাটা যা হবে, এই পুরো জায়গাটা যা হবে তার অর্ধেক হবে এই জায়গা, মানে আলটিমেট আমি বলতে যাচ্ছি এস ও কিউ, এস ও কিউ কত বলে, এস ও কিউ কত? 8 6 14, মানে 140 ডিগ্রি। এস ও কিউ দেখো, এস ও কিউ কত? 140 ডিগ্রি। তাহলে এটা যদি 140 হয় তার মানে এটা যেটা হবে সেটা হচ্ছে 70 হবে। তাহলে অতএব কোণ এস পি কিউ সমান আমাদের যেটা আসবে 140/2 সমান 70। তোমরা ব্যাখ্যাটা লিখতে পারো, কেন্দ্রস্থ কোণ পরিদিষ্ট কোণের দ্বিগুণ। ভালো করে বুঝি, এই পুরো জায়গাটার অর্ধেক হবে এটা। আচ্ছা এইখানের এস এর যদি কোণটা চাই তার মানে আলটিমেট এই পুরো কোণটা দরকার, তার মানে আলটিমেট এখানে যেটা দরকার পি ও আর দরকার। তাহলে পি ও আর দেখা যাক কত, পি ও আর কত? 170 ডিগ্রি না, 160 আর 10 কত? 170 ডিগ্রি। তাহলে অতএব এটা যদি 170 হয় তার মানে আলটিমেট পিএসআর কত? এই অ্যাঙ্গেলটা কত? পিএসআর কত? 170/2, তার মানে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 85 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 70 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 85 ডিগ্রি। চলো এবার যেটাতে যাব ত্রিভুজ পিটিএস এর, ত্রিভুজ পিটিএস এর কোণ পিটিএস ইকাল টু 180 মাইনাস আমাদের 70 প্লাস 85। তাহলে আলটিমেট কত বেরোবে? 180 মাইনাস 5, 8 7 15,
তার মানে আলটিমেট যেটা অ্যান্সার সেটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি। ভালো করে বুঝে নাও, একদম তাগড়া ম্যাথ। আমরা কি করলাম, প্রথমে এটার অর্ধেক করলাম, এটা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। আমি এই পুরো অ্যাঙ্গেলটার সাপেক্ষে এটা বার করলাম অর্ধেক করে, এই পুরো অ্যাঙ্গেলটার সাপেক্ষে এটা বার করলাম অর্ধেক করে। এবার প্রশ্ন, স্যার অন্যভাবেও হবে? এটা যদি 80 হয় তার মানে আর 100 পড়েছে, এই কোণটা সমান হবে, দিয়ে আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা বার করতে হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আবার এই কোণটা বার করতে হবে, তারপরে আমাদের সেম একই ভাবে আসবে। তার থেকে তোমরা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ করে তাড়াতাড়ি ম্যাথটা আনতে পারো। যে জায়গাটা বুঝালাম পরপর তোমরা সেই রকম পরপরই লিখে লিখে যাবে। এই ব্র্যাকেট গুলো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ তোমরা অ্যাড করবে। চলো বুঝিয়ে দিলাম, ভালো করে বুঝো, তারপর আমি আসছি আমাদের সাথে। দেখ এবার সাথে কি বলেছে, ও কেন্দ্রের উপর এ একটি স্পর্শ বিএসসি পঁচিশ তাহলে আমার যে মানটা দিয়েছে সেটা হচ্ছে বিসি যেহেতু ব্যাস, আমাদের এবিসি মান কত, এবিসি এর মান কত, 4 বিএসসি বিএসসি আছে আমাদের, তার অর্থ এবার দেখো এই ট্রায়াঙ্গেল যদি এটা বার করতে চাই না, সেটা বার করতে অসম্ভব, তখন আমরা একটা কাজ করি, পুরো অ্যাঙ্গেলটাকে আমরা বার করি, তাহলে একটা কাজ আমরা করতে পারি, বৃত্তের স্পর্শক ব্যাসার্ধের কথা আমাদের নাই, এখানে আমরা একটা কাজ যুক্ত করি। চলো এই দাগটাকে আমরা নাম দেব, তাহলে আলটিমেট 4 480 কোণ 480 কোণ 480 তাহলে 90 ডিগ্রি, তার মানে আমাদের স্পর্শক ব্যাসার্ধের সাথে যে অ্যাঙ্গেলটা করে সেটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ 480 যেটা আছে সেটা ত্রিভুজ ও এ বি এর আমরা যেটা নাম সেটা এর সমান হবে, সেটা এর সমান হবে, সেটা হচ্ছে ওবি এর সমান, মানে 4 ও এ বি সমান 4 4 বি হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের পজিটিভ। এবার পুরো ত্রিভুজ এবি এর কোণ এসি সমান আমাদের যেটা জানেন মাইনাস এটা হলো 25 প্লাস প্লাস 90, তাহলে কত 180 মাইনাস ক্লিয়ার হলো। চলো এবার যেটা বলবো সেটা ব্র্যাকেটটা, ব্র্যাকেটটা ভালো ইম্পর্টেন্ট ম্যাথ। বৃত্তের ব্যাসার্ধ আমাদের 90 ডিগ্রি করব, এটা আমাদের কত হবে 16 sin স্কয়ার আলফা, 16 sin স্কয়ার আলফা প্লাস এর আমাদের যেটা বলছে সেটা হচ্ছে সর্ব নিম্ন মান, ঠিক আছে, তাহলে এটাকে বলতে পারি 4 sin আলফা প্লাস 5 cosec আলফা, তার হচ্ছে লেকচার প্লাস লেকচার এ মাইনাস মাইনাস তার হচ্ছে এ মাইনাস প্লাস sin আলফা তো আমাদের অনলাইনে 4 sin আলফা মাইনাস 5 cosec আলফা তার হচ্ছে প্লাস 4 গুণা 5 হয়ে যাবে sin আলফা, এবার দেখো এর সর্বনিম্ন ভ্যালু যেহেতু 4 sin আলফা মাইনাস 5 cosec আলফা
তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 এ সর্বনিম্ন মান যেটা সেটা প্রশ্ন করে কেন মাইনাস তো আসতে পারে এখান থেকে স্কয়ার টার্ম থেকে তো মাইনাস আসতে পারে তাহলে সর্বনিম্ন যে ভ্যালু হবে সেটা 0 হবে তাহলে অতএব অতএব তো sin স্কয়ার আলফা প্লাস স্কয়ার আলফা এ সর্বনিম্ন মান যেটা হবে সেটা এবার দেখো অনেকের মনে প্রশ্ন স্যার স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালুটা একটা বার করতে পারি না a প্লাস b তার হচ্ছে মাইনাস তখন তো স্যার মাইনাস 40 হবে একটা জায়গা বুঝবে তো স্কয়ারটা আমি যোগ করতে পারি একটা উপর এখানে প্রচেষ্টা আছে তো স্কয়ারটা আমি উপর মাইনাস করে এখানে কি অসম্ভব পর্যন্ত করতে এখানে লিখে দিতে পারো এখানে এই জায়গাটাকে আরেকবার লিখে a প্লাস b তার হচ্ছে মাইনাস সেটা মাইনাস হতে পারে কেন দুটো যে স্কয়ারটা তাদের সমষ্টি মাইনাস পজিটিভ আছে তাহলে এখান থেকে আমাদের চলো চলো এবার আমরা যাব ম্যাথটা আশা করি আপনারা সর্বনিম্ন যে হয় cos থেকে দিলে তাহলে tan হবে তোমাদের উদাহরণে যে প্রশ্নটা দেওয়া আছে tan কটে দেওয়া ঠিক আছে tan কটে দেওয়া আছে উদাহরণ করতে চলো এবার কি বলেছে বৃত্তের এত সেমি বৃত্ত চাপের উপর অবস্থিত কেন্দ্রে এত কোণ তৈরি করলে ব্যাসার্ধ ভালো একটা তাহলে এখানে বৃত্তচাপ মানে s s সমান কত দিয়ে আছে 5.5 5.5 বৃত্তের কেন্দ্রে এত কোণ থিটা থিটার ভ্যালু কত হবে পাই বাই 16 পাই বাই 16 আমাদের যেটা বার এই অঙ্কটা দুটো রকম ভাবে করা যায় একরকম করে তোমাদের কাছে লংটা একটা রাখি মনে করো আমাদের পুরো একটা বৃত্তচাপ মনে করো আমাদের 5.5 সেই অ্যাঙ্গেলটা যেটা করতে সেটা হচ্ছে পাই বাই 16 তাহলে ব্যাসার্ধ তাহলে একটা কাজ করে দাও পাই বাই 16 কে পাই বাই 16 টা আমাদের যেটা করতে 5.5 পাই বাই 16 কে যেটা করতে সেটা 5.5 পুরোটা বুঝতে মানে আলটিমেট কত 2 পাই বুঝতে তখন আমাদের কত হলো 5.5 পাই বাই পাই বাই আমাদের এই ভ্যালুটা এই উপায় মানে কোনটা পুরোটা এইটা আমরা ওই কি আমরা যেটা করতাম সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ r করে 2 পাই আর 5.5 করে তবে বললাম আমাদের বৃত্তের যে বৃত্তচাপটা তৈরি করছে 5.5 সেই অঙ্কের সাথে তাকে পাই বাই পাই বাই ছোট মানে 5.5 এক এক কথা 2 পাই হবে 2 পাই মানে পুরোটা তো সেখান থেকে আমাদের যেটা বেরালো সেটা হচ্ছে বৃত্তের পরিধি ব্যাসার্ধ কি আর হয় তাহলে 2 পাই আর এখানে আরেক ভ্যালু যেটা বেরালো সেটাই অ্যান্সার আরেক ভ্যালু যেটা বেরালো সেটাই হচ্ছে অ্যান্সার এখানে আমরা বুঝতে পারি আমরা জানি এর সমান আর বা আর সমান আমাদের যেটা আছে সেটা x এর ভ্যালু কত s এর ভ্যালু কত 5.5 বাই এটার ভ্যালু কত পাই বাই 16 5.5 16 ভালো করে এই পায়ের ভ্যালু যেটা 22 এর সাথে তাহলে 22 এর সাথে 7 হবে আর নিচে যেটা হবে সেটা হবে 22 বাই 7 এখানে তো করলাম আমাদের 11 দিয়ে 22 11 5 এ 50 5 গুণে 10 ব্যাস তোমরা এটা প্লাস করে তারপর তো স্যার উপায়টা বললে কি স্যার আঠাশ করে দেই না বরাবর 2 গুণিত 22 এর 7 গুণিত 8 সমান 5 দশমিক 5 গুণিত 2 16 তাহলে আর কোন কত আসবে 5 দশমিক 5 গুণিত 16 গুণিত 7 বাই এখানে 55 ষোলো 7 22 হবে 55 ষোলো 7 22 28 বেরোবে কোনো অসুবিধা নেই তাহলে দুটো টাইপই মনে রাখবে এই টাইপও মনে রাখবে এই টাইপ এই টাইপের দুটো পায়ের মনে রাখবে সেই জায়গায় আমাদের সমস্যা এইটা ভালো করে মনে রাখবো অনেক অনেক ভুল করে 5 জায়গায় 180 বসে আর ঘন্টা বাদ দিতে পারে পায়ের মানে আরো করে আমাদের যখন বুঝবে তখন পায়ের জায়গায় 22 এর 7 ঠিক আছে মনে রাখবে তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বলতে গেলে 28 সেমি এখানে লিখে দিও আপনি বৃত্তের ব্যাসার্ধ
10 এর 9 ভাগ হবে না, চলো 10 এর ভাগ ক্লিয়ার লাগবে। চোঙের আয়তন সমান এবং উচ্চতার অনুপাতের কাছে ব্যাসার্ধ হবে, এটা ধরে নিতে মনে করি চোঙগুলির ব্যাসার্ধ মনে করি চোঙগুলির ব্যাসার্ধ R1 একক ও R1 একক ও R2 একক। আর উচ্চতা আমরা ধরবো এটা একই ঠিক আছে, একক ও ব্যাসার্ধ R1 একক এবং এই একক মানে ব্যাসার্ধ R1 একক এবং R2 একক, আর এটা হচ্ছে এই একক এবং R2 একক। উচ্চতার উপর দেওয়া আছে। তাহলে প্রথম চোঙের আয়তন কত? পাই স্কয়ার h পাই R1 স্কয়ার h মানে চোঙের আয়তন পাই R2 স্কয়ার h সরফেস পাই R1 স্কয়ার h পাই R2 স্কয়ার h পাই বাই ক্যান্সেল, তাহলে R1 তার হোল স্কয়ার বাই R2 তার হোল স্কয়ার সমান 2h বাই তাহলে R1 বাই R2 সমান কত হবে? 2 বাই 1, তাহলে R1 2 R2 সমান হলো 1। এখানে যেটা চেয়েছে চোঙটির ব্যাসার্ধ কত? 1 অতএব চোঙটির ব্যাসার্ধের অনুপাত যেটা বেরাবে সেটা হচ্ছে হয়ে গেল 1 হয়ে গেল। চলো 10 এর টাকা কমপ্লিট হলো, এবার যেটা করবো সেটা হচ্ছে 11 টা। 10 এর টাকা কমপ্লিট হলো, চলো 11 টা আমার তো এই যে একটা আয়তঘনকার দৈর্ঘ্য কত উচ্চতা দেওয়া আছে, আয়তঘনকার বলিয়ে 3 সেমি ব্যাসে এত সেমি পুরো কত করে মুদ্রা মুদ্রা কথা বলতে চোঙ, এটা যারা ভুল করে তারা একদম মাথার মধ্যে রেডি করে নাও। 1 টাকা কয়েন চোঙ, কারণ উচ্চতা কম জানি তো চোঙ মনে রাখবে, ভুল করে ওই চিত্র ফেলে দাও। তবে আয়তঘনের প্রথমে দৈর্ঘ্য কত করতে আয়তঘনের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে 11 মানে 10 যেটা দেওয়া আছে 9 সেমি, উচ্চতা যেটা দেওয়া আছে সেটা আয়তন 11 গুণিত 9 গুণিত 6 আমাদের যেটা সেমি। এবার এখান থেকে কি করো, প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ, প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ 3 সেমি ব্যাস মানে উচ্চতা পুরোটাই উচ্চতা হচ্ছে আমাদের মুদ্রার আয়তন যেটা বেরাবে সেটা হচ্ছে পাই আর পাই আর স্কয়ার। একটা কাজ করি এখানে, এখান থেকে একটু ক্যালকুলেশন করে একটু সুন্দর করে আমরা ভাগ করতে শুরু করব। তাহলে পাই এর ভ্যালু কত হচ্ছে 22 এর হাফ স্কয়ার 9 বাই 4 22 বাই 7 কিন্তু 9 বাই 4 এটা সেমি। এবার এখানে করি অতএব মুদ্রা সংখ্যা যেটা দেওয়া আছে 11 গুণিত 9 গুণিত 6 বাই 22 বাই 7 9 বাই 4 1 বাই 4 11 দিয়ে বাই 9 9 ক্যান্সেল, তাহলে কত কত বেরাচ্ছে 3 7 21 তো আমাদের যেটা বেরাচ্ছে হলো 6 আর কত বেরাচ্ছে 6 কে 6 কত করে 12 এটা আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 336। ভালো করে এখানটা বুঝে নাও, আমাদের এটাই বার করতে বলেছে, আমাদের অ্যানসার যেটা বেরিয়ে গেল সেটা আয়তঘনক থেকে যখন বলা হচ্ছে আমরা আয়তঘনক
এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে শেষ অঙ্ক, সেটা হচ্ছে 12 দাগের বেশ একটা বেশ তাগড়া দিকে কি বলেছে, ওপরের পরিসংখ্যান ছকের মাধ্যমে মধ্যম শ্রেণীর ঊর্ধ্বসীমানা এবং সংখ্যাগুণ শ্রেণীর নিম্নসীমানা অন্তর্ফল নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে, অন্তর্ফলটা আমাদের নির্ণয় করতে হবে। তারপর মধ্যমাকে তাহলে করার সময় পুরো জায়গাটাই দেখতে হবে। আমরা সংখ্যা করি একটা শ্রেণী করি, তার সাথে করি পরিসংখ্যান, শ্রেণী পরিসংখ্যান আর একটা হ্যাঁ শ্রেণী পরিসংখ্যান 65 থেকে 85 কত আছে, 65 থেকে 85 85 থেকে 105, 105 থেকে 125, 125 থেকে 145, 145 থেকে 165, 165 থেকে 185, 185 থেকে 205। পরিসংখ্যান 4, 15, 3, 20, 14, 7 আবার 14। কি বলেছে, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমানা দরকার আর সংখ্যাগুণ শ্রেণীর নিম্নসীমানা। মধ্যমা বার করবো, তার যে মধ্যমা শ্রেণীটা তার হচ্ছে ঊর্ধ্বসীমানা নেবো, আর সংখ্যাগুণ যে সেটা সেটা নিম্নসীমানা। তার আগে সূত্রটা আমাদের লিখতে রেখে 4, 15 4 19, 19 3 হচ্ছে 22, 22 আর 2 হচ্ছে 42, 4 6 56, 6 12 13 হবে 63, আর যেটা বেরোচ্ছে 4 7 6 77, 77 ঠিক করলাম। 4 5 4 9 19, 19 7 3 হচ্ছে 22, 22 আর 2 হচ্ছে 42, 42 4 56, 6 6 12 13 হবে 1 5 63, আর 4 3 7 6 77। এটা হচ্ছে আমাদের তাহলে তাহলে এর বাই টু কত, এই জায়গাটায় লিখছি, এই হাতটা লিখছি, n বাই 2 কত, 77 বাই 2 2 3 6 7, 2 1 16.5, 2 3 6 7 2 1 16.5 মানে 38.5। তাহলে 38.5 এর ঠিক বেশি উচ্চতর ক্রমযুক্ত পরিসংখ্যান কত, 42। তাহলে 38.5 এ ঠিক বেশি উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 42। তাহলে আলটিমেট মধ্যমা শ্রেণী যেটা সেটাই, মধ্যমা শ্রেণী যেটা সেটাই ভালো করে মধ্যমা শ্রেণী যেটা সেটাই। তাহলে অতএব মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী যদি বলতে চাই সেটা হচ্ছে 125 থেকে 145, 125 থেকে 145। তাহলে মধ্যমা শ্রেণী পেলাম, কিন্তু আমার তো চাই না মধ্যমা, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা। তাহলে অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমানা, ঊর্ধ্বসীমানা যেটা বেরোবে সেটা হচ্ছে 145। মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমানা কত বেরোলো, 145। আরেকটা কি বলেছে, সংখ্যাগুণ শ্রেণীর নিম্ন সীমানা, সংখ্যাগুণ শ্রেণী বার করতে হবে। প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রদত্ত তথ্য অনুযায়ী সর্ববৃহৎ বা বৃহত্তম পরিসংখ্যা, সংখ্যাগুণ মানে কি, যার পরিসংখ্যা বেশি তার সর্ববৃহৎ পরিসংখ্যা কত আছে 20, বা বৃহত্তম পরিসংখ্যা কত আছে 20। অতএব সংখ্যাগুণ শ্রেণী কি হবে, শ্রেণী কি হলো, কত সংখ্যাগুণ শ্রেণী, সংখ্যাগুণ শ্রেণী একই রকম ব্যাপার 145 নম্বর চেয়ে সংখ্যাগুণ শ্রেণীর নিম্ন সীমানা। সংখ্যাগুণ শ্রেণীর নিম্ন সীমানা, শ্রেণীর নিম্ন সীমানা আমাদের যেটা বেরোবে সেটা আছে 145, আর আমাদের উচ্চ সীমানা কত বেরোবে 145। তাহলে আমাদের দেখা যাচ্ছে না পুরোটা, এখানে আমাদের দেখা যাচ্ছে।
তাহলে সংখ্যা বলতে নিম্ন সীমানা হলো 145 আর ঊর্ধ্ব সীমানা নিম্ন সীমানা আছে 125, ঊর্ধ্ব সীমানা আছে 145। এবার এদের মধ্যে অন্তর, এবার আমরা কি করবো, এটা আর এটার মধ্যে যোগ আমরা দেখা যায় না। অন্তর তাহলে কত বেরোবে, অন্তর তাহলে কত বেরোবে 145 আমাদের চার কার অন্তর মধ্যম শ্রেণীর ঊর্ধ্ব সীমানা এবং খুবই দুঃখিত, খুবই দুঃখিত। আমি যখন ভিডিওটা করছিলাম না, মাইকটাই আমি লাগাতে ভুলে গেছিলাম। অনেকটা ভিডিও করে দেওয়ার পরে তারপর আমি যখন চেক করতে যাচ্ছি তখন মাইকটা দেখতে পাচ্ছি। আওয়াজগুলো বোঝা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে, অনেকটা ভিডিওটা আমি করে দিয়েছিলাম। আওয়াজগুলো বোঝা যাচ্ছে, খুবই দুঃখিত আমি, ঠিক আছে, আমি লক্ষ্য করিনি জায়গাটা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এইভাবেও তাই হয়তো তুমি আমার এই কথাগুলো শুনতে পাচ্ছ, বোঝাতে পারছি তোমাদেরকে। নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করবো এই ভুলগুলোকে এড়িয়ে যাওয়ার। খুবই দুঃখিত আমি। তো আশা করি যদি একটু ভালো লেগে থাকে, একটু কষ্ট করে শেষ পার্টটা একটু করে নিও তোমরা। নেক্সট বার থেকে অতি অবশ্যই আমি এটা খেয়ালে রাখবো। আর জায়গাগুলো কেমন বুঝতে পারলে আমাকে একটু জানিও। শেষ জায়গাগুলো তো ভালো ভালো গুরুত্বপূর্ণ ছিল, অনেক কিছু বলেছি। একটু ম্যানেজ করে কষ্ট করে বুঝবে, লেখাগুলোর সাথে একটু আওয়াজটা কম এসছে, একটু দেখে নিও জায়গাগুলো। অসংখ্য ধন্যবাদ সকলকে। দারুণভাবে পড়াশোনা করো। আরেকটা জায়গা তোমাদেরকে যেটা আমি আগের থেকেই বলেছিলাম, সেটা হচ্ছে তোমাদের যা যা অসুবিধা থাকুক না কেন, সেই সেই অসুবিধাগুলোকে আমার হোয়াটসঅ্যাপ করো। আমার নাম্বার তোমাদের আগের ভিডিওগুলোতেও দেওয়া ছিল এবং ডেসক্রিপশন বক্সেও আমি নাম্বার দিয়ে দেবো। পাঠাবে, কারণ আমাদের সকলেরই যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমাদের মাধ্যমিকে দারুণভাবে রেজাল্ট করতে হবে, ঠিক আছে। তো তার জন্য যা করতে হয়, এবার দেখো অনেকে কোশ্চেন কীরকম পাঠাচ্ছে বলো তো, পুরো পুরো ফুল সেটটা ছবি তুলে পারে, স্যার ম্যাথগুলো করে দিই। এরকম তো বাবা সম্ভব না। একটা আধটা পাঠালে তোমাদের তো প্রবলেম রইলো একটা আধটা, সেরকম তোমরা আমাকে পাঠালে আমি করে দেবো সঙ্গে সঙ্গে। যারা যারা একটা একটা পাঠিয়েছে তাদেরকে আমি সঙ্গে সঙ্গেই করিয়ে দিয়েছি, ঠিক আছে। একটা একটা পাঠালে আমি সময় করে 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 দিচ্ছি, সেটা ঠিক আছে। তোমরা যদি একসাথে বলো স্যার এই 5-এর দাগটা পুরো যে 10টা অঙ্ক আছে করে দিন, এরকম তো সম্ভব নেই বাবা। একটা আধটা অঙ্ক আমি দেখলে যেগুলো যেগুলো দেখা যাচ্ছে ভয়েস দিলে হয়ে যাচ্ছে, ভয়েস দিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে একটু মনে হচ্ছে করে দিতে হবে তো করে দিচ্ছি। একদম যেটা হচ্ছে একটু আমাদের নিয়মটা একটু বলে দিলেই হয়ে যাচ্ছে, নিয়ম বলে দিচ্ছি। তোমাদের যার যা অসুবিধা আছে আমি আগের ভিডিওতে নাম্বার দিচ্ছি, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমাকে মেসেজ করবে, আমি তোমাদের যথাসম্ভব চেষ্টা করব। চলো, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। চলো টাটা, খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, চলো।